তরুণদেরকে আমরা এত অনুপস্থিত দেখলাম কেন কেন্দ্রগুলোতে? জি মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই, যদি ধরেই নেই আমরা যে 60%-এর মতো ভোট পড়লো এবার, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার বিশ্লেষণ কি বলছে? 60% ভোট আসলে বুঝতে পারছি না, আমার কাছে মনে হয় আরো কম পড়বে। 60-এর কমই হবে, 60-এর কম হবে। ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ, যাই হোক, আসলে হয়েছে কি জানেন, একটা সহজ হিসাব কিন্তু, যে এই নির্বাচনটাতে মনে করেন 35 বছর যাদের বয়স, এরকম লোকও কিন্তু অনেকে এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। কারণ আমি যদি গত 3টা নির্বাচনের কথা বলি, এখানে ধরেন 2014 অথবা 2009 ধরেন, 2009-এর যাদের বয়স 17 বছর ছিল 2009, তাদের বয়স কিন্তু এখন 32 বছর। তো তখন তো তারা ভোট দিতে পারেনি। এরপরে নির্বাচনগুলিতে তারা ভোটার হয়তো হতে পেরেছে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি, কারণ তখন তো ভোট দেওয়া লাগেনি, এমনি এমনি অনেক কিছু হয়ে গেছে। তো তাদের জন্য কিন্তু এটা প্রথম নির্বাচন। তো কাজে আমার ধারণা ছিল তারা সবাই হুমড়ি খেয়ে পড়বে, যে এই জীবনে একটা ভোট দিতে পারা না পারা। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমার একটা ছোট ছেলে আছে, তার বয়স ধরেন আপনার 15-16 বছর হয়ে গেলো, প্রায় 16 বছর তার বয়স। সে সাধারণত মানে সকালে ঘুমাতে উঠতে চায় না, সে আজকে উঠে বসে রয়েছে আগের থেকেই, আমি যাবো ভোট দেওয়ার জন্য। আমি তুই কেমন ভোট দিবি, তুই তো ভোটার না, কিনা তোমাদের সঙ্গে যাব। আমি কি করবি যে তুই, আমি দেখবো ভোটটা কীভাবে হয়। মানে প্রথম ভোট দেওয়ার যে একটা আনন্দ না, এটা কিন্তু আসলেই একটা অন্যরকম। সে আমাদের সঙ্গে গিয়েছে, আমার ওয়াইফ দুজন গিয়েছে, তার সঙ্গে আমার ছেলেও গিয়েছে। আমি যখন ভোট দিয়ে যাবি, আমি একটু ভিতরে ঢুকি, অমুক করে, একটা কৌতূহল, তাই না? তো আমার ধারণা ছিল যে ওই বয়সের লোকগুলি খুব মানে হুমড়ি খেয়ে ভোট দিবে, ততটা বোধ করি হয়নি। আর ঢাকার কেন্দ্রগুলিতে ভোট তুলনামূলকভাবে একটু কম পড়বে, এটা আমার আগে ধারণা ছিল। কারণ 3 দিনে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি যে ঢাকার কেন্দ্রগুলো বেশ ফাঁকাই ছিল। এটা ওই কারণ যে 3 দিনের ছুটি পেয়ে না ঢাকার ভোটার কিন্তু বাড়ি চলে গেছে, বউ বাচ্চা নিয়ে বাড়ি চলে, 3 দিনের একটা ছুটি পাওয়া গেছে, যাই না বাড়ি। কিন্তু আমরা তো বলছি যে ভোট দেওয়ার জন্য জনগণ বাড়ি যাচ্ছে না, ভোট দেওয়ার জন্য যদি যে থাকে বাড়ি ফেরা, কিন্তু তার ইতিবাচক প্রভাব তো ঢাকায় পড়বে না, ঢাকায় তো নেতিবাচকই পড়বে। বলছিলাম, ভাবছি যে আমার দল তো জিতে যেতে পারে, ওইটাও একটা ব্যাপার আছে, ওইটার ব্যাপার। আপনার কাছে এই পর্যায়ে ডাক্তার সাখাওয়াত শায়ন, তো আপনার পর্যবেক্ষণ একটু জেনে নেই। ভোট কাস্টিং রেট 55 to 60 হবে, এটা খুবই রিজনেবল, বিশ্বাসযোগ্য, বাস্তবসম্মত। কেন বাস্তবসম্মত? যেই তরুণদের নিয়ে আমরা বেশি প্রত্যাশা জাগাইয়া ফেলছি যে 4.5 কোটি তরুণ ভোটার, তারা ভোট দিতে পারেনি, জীবনে প্রথমবারের মতো দিবে, এই 4.5 কোটি তরুণ ভোটারকে আমরা এক ইউনিট করে দেখছি বলে এরকম একটা ফলস ইমপ্রেশন আমরা তৈরি করেছি। বেসিক্যালি 4.5 কোটি তরুণ ভোটার কারা? এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগের ফ্যামিলি রিলেটেড তরুণ আছে না, সেই তরুণরা এই 4.5 কোটির মধ্যে। বিএনপির ছাত্র দল অথবা বিএনপি পরিবারের, বিএনপি সমর্থকদের পরিবারের তরুণ আছে, রাজনৈতিক পরিবারের বা রাজনৈতিক তরুণ, জামাত ইসলাম, ছাত্র শিবির, তাদের তরুণ আছে, অন্য অন্য পলিটিক্যাল পার্টির তরুণ আছে, তারপরে হলো নির্দলীয় তরুণ। এখন এই যে রাজনীতি সচেতন এবং শিক্ষিত তরুণ, তার সংখ্যাটাও আবার দেখেন, বাংলাদেশে এসএসসি পরীক্ষা দেয় বছরে 18 থেকে 19 লাখ, তো এর আগে আরও কম ছিল। তো এবারে যদি 18 লাখ ধরেন, 5 বছরে 5-18 90 লাখ, 10 বছরে 1.80 লাখ, 4.5 কোটির মধ্যে 10 বছরে এসএসসি পাশের উপরের তরুণ হচ্ছে গিয়ে 1.80 কোটি। আরও তো 2.5 লাখের উপরে তো তরুণ আছে। সেই তরুণ কারা? ওই তরুণ হচ্ছে কৃষিজীবী তরুণ, বেকার অশিক্ষিত তরুণ, গার্মেন্টস শ্রমিকের তরুণ, দোকানে কাজ করা তরুণ, ভবঘুরে তরুণ। এই তরুণদের মধ্যে কত শতাংশ আপনি করেন? আমরা আসলে ওই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, বিশ্ববিদ্যালয়, এই আন্দোলন, এইসব তরুণদের দেখে ধারণা করে বলে মনে করে যে এরা বিশাল একটা গেম চেঞ্জার হবে নির্বাচনে। এই ফ্র্যাকশন করলে আপনি দেখবেন এইটা খুব ওই যত বড় ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখাচ্ছি সেটা না। দ্বিতীয় হলো নারী বলেন, অন্যান্য বলেন, সবই এরকম ফ্র্যাকশন হবে বাংলাদেশে কোনোটাকেই আপনি একটা ইউনিট হিসেবে দেখার সুযোগ নাই। এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশে ধরেন 1 কোটির উপরে প্রবাসে আছে, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট আসছে কত জানেন? 4,71,00,000, 5 কোটির কম, 5 লক্ষর কম, মানে 4,71,000, তার মানে 5 লক্ষর কম। প্রায় 1 কোটি প্রবাসী, তো এই 12 কোটি ভোটারের মধ্যে 1 কোটি তো ভোটই দেয় নেই ধরেন প্রবাসী। যারা এই লিস্ট হওয়ার পরে মারা গেছে তারা মাইনাস।
যারা এই যে আপনি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রের কারণে তার ভোট যে এলাকায় যেতে পারে না, আপনার বাসার গৃহ সহকারী, আপনার বাসার গার্ড, আপনার ড্রাইভার, আপনার দোকানের কর্মচারী, এরকম অনেক দেখবেন, আমি কথা বলে দেখেছি তার ভোট গ্রামে কিন্তু যেতে পারে নাই। ফলে এইরকম দিতে পারে না। রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ যদি ভালো মতো ভোট হয়, সবাই অংশগ্রহণ করে, তাইলে স্বাভাবিক ভোট কাস্টিং রেট 70-এর উপরে হয় না। যখনই 70-এর উপরে হয় সেটা অস্বাভাবিক। সেই বিবেচনায় আওয়ামী লীগ পন্থী কিছু ভোটার পলাতক, কিছু অনীহা আছে, তারা যাবে না। যদি 55 থেকে 60 হয় তাহলে ধরে নিতে হবে আওয়ামী লীগ পন্থী 5 থেকে 7% ভোটার ভোট দিতে যায়নি, আর বাকিটা ওই যে বিভিন্ন গ্রুপ বললাম যারা দিতে পারেনি তারা। ফলে 55 থেকে 60% হলে এটা খুব ভালো ভোট কাস্টিং রেট, এবং এই সরকার যাতে এটাকে এক্সাজারেট না করে অতীতের মতো, আমরা রিয়েল ফিগারটা দেখতে চাই। জাহিদুর রহমান, কি বলবেন, কি মনে হচ্ছে? শেষ পর্যন্ত আওয়ামী লীগের মানুষজন অনেক ভোট দেবেন, তারা ভোট না দেওয়ার একটা সম্ভাবনা ছিল। বিএনপি যাদেরকে বলা হচ্ছিল গেম চেঞ্জার, কেউ কেউ মনে করছিলেন, আমি গেম চেঞ্জার মনে করি না। কারণ হচ্ছে তাদের ভোট ছাড়াও মানে কেউ কেউ মনে করেছেন আওয়ামী লীগের ভোট যার দিকে যাবে, বিএনপির দিকে গেলে বিএনপি 151 পাবে, জামাতের দিকে গেলে জামাত 151 পাবে। আমি একেবারেই মনে করি না আওয়ামী লীগের ভোট জামাতের সাথে গেলেও বিএনপি 151 কোনোভাবেই ঠেকানো যেত না। কিন্তু তারা আসলে যেটা হয় যে বিএনপির অনেক বেশি বড় বিজয়ের সম্ভাবনা ছিল, কিন্তু তারা সম্ভবত খুব বেশি আসেননি। বিশেষ করে তাদের অধ্যুষিত এলাকাগুলোর রিপোর্ট দেখলাম, সেখানে বেশ বাজে তাদের উপস্থিতি। এমনকি বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতে বা জামায়াতের ওই জায়গাগুলোতে খুব বেশি ভোট হয়েছে বা ভোটাররা এসছেন তা না। আমি মনে করি একটা পারসেপশন আছে এরকম যে বিএনপি যেহেতু জিতেই যাচ্ছে, এক ধরনের আলসেমি পেয়ে বসেছে তাদের ভোটারদের। এটা অত্যন্ত ভুল হয়েছে। বিএনপির অনেক কিছু শেখার আছে, মানে চেষ্টা করা উচিত ছিল। এই ভোটে টার্ন আউট কম হওয়াতে আমি মনে করি বিএনপি খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা ঝুঁকি আছে। তো মানে ভোটার উপস্থিতি নিয়ে আমার বক্তব্য এখানে। আর একটা জিনিস আপনার সাথে ইনফ্যাক্ট শো শুরুর আগে কথা হচ্ছিল, আমি এটা অন রেকর্ড একটু বলতে চাই যে আমরা ধারণা করছিলাম যে তরুণরা, জেনজি তো আছেই, ইভেন আমাদের 35 বছরের নিচের কেউই তো ঠিকঠাক মতো ভোট দেয়নি। আমরা খুব একটা খেয়াল করিনি গণমাধ্যমগুলোতে, জি খুব বেশি যে তাদের প্রেজেন্স ছিল আমরা সেটা আসলে খেয়াল করিনি। আপনি যেমন খেয়াল করেছেন, আপনি বলছিলেন, আমি নিজেও যখন নিউজের রিপোর্টগুলো দেখছিলাম তখনও আমার কাছে একই জিনিস মনে হয়েছে। সো সামনে এই ব্যাপারগুলো একটু আমাদের খুঁজে দেখতে হবে যে এতদিন পরে ভোটের একটা সুযোগ আসলো, এতদিন পর। আমি প্রায় বলি ভোট দিতে পারা মানে হচ্ছে নাগরিক হয়ে ওঠা। ভোট দিতে না পারলে আমরা প্রজা থাকি বা কৃতদাস থাকি। তো কেন তারা পারলেন না? এবং যে তরুণদের জন্য এত কিছু, সেই তো আমরাও সেটা প্রত্যাশা করি। এ পর্যায়ে ডাক্তার জাহিদুর রহমান, আসলে আমরা যে ভোট উৎসবের মতোই হওয়ার কথা, সবার অংশগ্রহণ থাকার কথা, কিন্তু এমনটা ঘটলো কেন? আমার মনে হয় সায়ন্ত ভাই যে এক্সপ্লানেশন দিয়েছেন খুবই ক্রেডিবল এক্সপ্লানেশন, যেভাবে ঘটেছে। আমি এখনো মনে করি যে তরুণদের সম্পর্কে আমাদের কতগুলো মিসপারসেপশন আসলেই আছে। যেমন আমরা জেনজিকে একসময় খুব সমালোচনা করতাম, ওরা ফেসবুক চালায়, ওরা মানে খাওয়া দাওয়া হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে, অনলাইনে বসে থাকে, ইত্যাদি 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 ইত্যাদি। ওদের পলিটিক্যাল কনসাসনেস বলে কিছু নাই, ওরা খুবই সেলফ সেন্টার্ড। একদম খুব বাজে একটা শব্দ ব্যবহার করতাম, ফার্মের মুরগি, কোট অ্যান্ড কোট। কিন্তু দেখুন আমাদের সবার পারসেপশন তারা ভেঙে দিয়েছিল এই গণঅভ্যুত্থানের সময়। নট নেসেসারিলি সে চাকরি চাইতে আসছিল, একটা গ্রুপ চাকরি চাইতে আসছিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির একটা বিরাট অংশ জাস্ট আমার ফ্রেন্ডকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, হামলা হয়েছে, সে নেমে গেছে, ও আবার বাড়ি ফিরে গেছে। ও কিন্তু অনেকের মতো এই গণঅভ্যুত্থানের অনেকে তো ধান্দা করেছে, ওরা করেনি, চলে গেছে। সো আমাদের কিন্তু প্রথম একটা ভুল পারসেপশন ছিল, আমরা দেখলাম যে না, ওরা মারাত্মক রকম অন্যের জন্য নেমে যেতে পারে। আবার একইভাবে এখন যেহেতু তারা নেমেছে, আমরা ধরে নিলাম যে বিরাট একটা অংশ, সায়ন্তর সাথে আমি একমত যে আমরা যে মনোলিথিকভাবে দেখি সেভাবে দেখলে হবে না। আমরা ওই যে ডাকসু, তখন এই আলোচনাগুলো আমরা করতাম যে ডাকসু দিয়ে বলছে সব তরুণ জেনজি ভোট দিয়ে দেবে না, কিন্তু এডুকেটেড আরবান মিডল ক্লাস যে তরুণ আছে, জেনজি আছে, আমার কাছে মনে হয় তাদেরও ভোট কেন্দ্রে যাওয়ার পরিমাণ তুলনামূলকভাবে কমই হয়েছে। এই কারণটা আমাদের একটু খুঁজে বের করতে হবে, এটা ফর শিওর। ওদের কাছে আমরা ঠিক মতো পৌঁছাতে পেরেছি কিনা, বা ভোট ইটসেলফ কত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে না একটা প্রোপাগান্ডা বহুদিন থেকে আছে, এবং বিশেষ করে সংস্কার ইস্যুতে এটা বেশি সামনে এসছে। ভোট দিলে কি হবে, ভোট আগে হয়েছে না, এসব কতগুলো ফালতু আলাপ আমাদের এখানে আনার চেষ্টা করা হয়েছে। ফালতু শব্দটা আমি কনসাসলি বলছি। পৃথিবীতে প্রচুর একাডেমিক কাজ আছে যেখানে দেখিয়েছে আপনি যদি একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারেন রেগুলারলি, এই যে আমরা সংস্কার করছি, অসংখ্য সংস্কার হতেই থাকবে, হতে বাধ্য থাকবে। সো
আমি মনে করি যে তরুণদের এই ব্যাপারগুলো আস্তে আস্তে আসলে মেসেজগুলো কনভে করা দরকার আছে। জি, এখানে আরেকটু বিষয় একটি পরিষ্কার হতে চাই যে এইমাত্র আমরা পেলাম যে ভোট কাস্ট হয়েছে 50% উপরে। তো সেক্ষেত্রে যদি হ্যাঁ ভোট 50-এর নিচে হয় কিংবা উপরে চলে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? না, হ্যাঁ ভোট মানে হচ্ছে হ্যাঁ না, যেটা হচ্ছে মানে যত পার্সেন্ট কাস্টেড হয়েছে হ্যাঁ। সেটা সমানিত গণভোটের ব্যালট আসবে। আচ্ছা, ওটা সমান গণভোটের ব্যালট আসবে। তো এখন ওইটা যখন যত পার্সেন্ট হয়েছে সেটাই তো আবার গণভোটের জন্য 100%। তো সেখানে হ্যাঁ না যদি ভাগ করি আমরা অনিবার্যভাবেই এটা একটা অংশ বেশি হবে, হ্যাঁ হবে বেশি বা না হবে বেশি, কিন্তু কখনোই ব্যালট তো বেশি হবে না, কারণ একই বাক্সে দুজন মানে ব্যালট তো দুটোই দিয়ে এসছে। সর্বোচ্চ কেউ একটা ফাঁকা ব্যালট দিতে পারে, না যদি নাও দেয়, কাউকে কাউকে আমি শুনেছি যে সে ফাঁকা ব্যালট দিয়ে আসবে, কিন্তু কাউন্ট তো সমান হবে, ওইটা কখনো এটাকে ক্রস করবে না। ফাঁকা ব্যালটের বিষয়টা একটু মাসুদ কামাল আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। না না, ফাঁকা হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। অনেকে যেমন ধরেন আমি আমার কথাই বলি, আমার বলতে তো কোনো দ্বিধা নাই এখানে, এটা তো ভোট তো দিয়েই দিছি। আমি ওই হা না ভোট নিয়েছি, নিয়ে আমি দেখেছি আমার মাথা মতন ঘুরে, আমি কিন্তু ওই 84টা পয়েন্ট আমি খুব মন দিয়ে পড়ছি জুলাই সনদের। আমার কাছে মনে হয়েছে খুব চমৎকার কিছু পয়েন্ট আছে যেটা আমার ভালো লাগছে, এটা মনে করে আমি হাতে একটা সিল মেরে দিছি। তারপরে মনে হলো এর কিছু খারাপ পয়েন্টও আছে, তাহলে আমি কি করবো, ওটা মনে করে আমি আবার নাতে মেরে দিছি। 50% লোক না বুঝে করেছে, আরো বেশি হতে পারে। তারা বলেছে ভাই কি করবো, ও আচ্ছা ঠিক আছে, আমার দলের লোক বলছে দাও হা, অথবা মুরব্বীকে বলছে মুরব্বী কি করবো, দিয়ে দাও, হা দিয়ে দাও। আরেকজন বলছে না দিয়ে কি হবো, হাই তো জিতবে, হা দিয়ে দাও। এইগুলি এই কথা যে উত্তরগুলি আমি দিলাম, এই উত্তরগুলি উচ্চারিত হয়েছে। তো আমি মনে করি এই হা না ভোটটা আমাদের জন্য একটা ধাঁধা ছিল, আমাদের জন্য এক ব্যক্তির একটা জেদের ফসল ছিল। এটা আমি পার্সোনালি মনে করি এটা ঠিক হয়নি, কাজটা এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। উচিত ছিল কি জানেন, এই পুরো জুলাই সনদটা নির্বাচিত সংসদের হাতে উঠায় দেওয়া, সংসদ সদস্যরা ঠিক করতে, তারা সংসদ সদস্যরা তো জনগণের প্রতিনিধি, যারাই হোক না কেন তাদের জনগণ তাদের ভোট দিয়ে পাঠাচ্ছে এখানে। তো তাদের উপর যদি আপনার এতটুকু আস্থা না থাকে তাহলে দেশ চলবে কেমন করে? দেশকে সংবিধান চালাবে নাকি রে ভাই? আপনি জুলাই সনদ পাশ করাইলেন, এরা মনে করেন তাদের প্রায়োগিক জীবনে এটাকে এই করলো না, মান্য করলো না, আপনি ওইটা নিয়ে যাবেন, এই দেখেন সনদে লেখা আছে, আপনি কেন এটা করছেন না, জান না, আপনি কাজ প্রথম ঢুকতেই পারবেন না। ওদেরকে না, আপনার নেক্সট শোতে কেউ যদি আসে, এসে তাদেরকে ওই পয়েন্টগুলো জিজ্ঞেস করেন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এইটা রিফর্ম করার যে এদের নিয়োগ দেওয়ার জন্য এখানে কে কে সদস্য থাকবে, কিভাবে করবে একটু বলেন তো। আমার ধারণা বেশিরভাগই সবগুলা পারবে না। তো একটা ধারণা, এখন ধরেন সংস্কার একটা হাইপ উঠছে, যেহেতু এটা মানি সংস্কার, কারো কারো দ্বিমত থাকলেও বেশিরভাগই তো মত আসছে, ওইটা একটা বিষয়। তবে মাসুদ কামাল ভাই যেরকম এই হা এবং না দুই দিকেই দ্বন্দ্বে পড়ে দুইটাই দিচ্ছেন, ভাগ্য ভালো যে ওই মার্কার নির্বাচনে, দলীয় প্রতীকের নির্বাচনে এই দ্বন্দ্বে কেউ পড়ে নাই যে আমার ইহকালও দরকার পরকালও দরকার, তাহলে ভেস্তের টিকিট যারা বেছে ওইটাও একটা দরকার, আবার ইহকালের স্বপ্ন যারা বেশি দেখাইছে ওইখানেও দরকার। যাই হোক, এটা ইলেকশনের পরে বলছেন, ভালো হয়েছে, আগে বললে আবার ওই ধারণার বশবর্তী হইয়া ইহকাল পরকাল দুই কাল কেনার লোকের সংখ্যা বেড়ে যেত কিনা।